আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। আল আকসায় জুমার নামাজ আদায় ইসরায়েলের বাধা, যা বলল হামাস। জানিয়ে দিব ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা ফাঁস। আরো জানিয়ে দিব ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতার অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার। এবং আরো জানিয়ে দিব পানামা খালের নিয়ন্ত্রণ নিতে উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র, দৃঢ় অবস্থান পানামার। এদিকে আদালতের আদেশের পরও ইমরান খানকে হাজির করতে পারল না জেল কর্তৃপক্ষ। সর্বশেষ জানিয়ে দিব গাজায় হাসপাতাল চত্বর থেকে ৪৮ লাশ উত্তোলন, বাকি আরো ১৬০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। আল আকসায় জুমার নামাজ আদায় ইসরায়েলের বাধা, যা বলল হামাস। আল আকসায় পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা আদায় করতে পারেনি ফিলিস্তিনি ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে তারা শুক্রবার মসজিদটিতে প্রবেশ করতে পারেনি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সদস্য গোষ্ঠী হামাস। খবর আল জাজিরার। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, পবিত্র এ মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের এমন নিষ্ঠুর পদক্ষেপকে ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছে হামাস। এতে আরো বলা হয়, টানা দ্বিতীয় বছরের মতো আল আকসার নামাজের মুসল্লিদের অব্যাহত নিষেধাজ্ঞা মুসলিম রীতিনীতির উপর একটি পদ্ধতিগত আক্রমণ এবং জেরুজালেমে এর পবিত্র স্থানগুলোকে ইহুদীকরণের প্রচেষ্টারই অংশ। গাজা ভিত্তিক এই গোষ্ঠীটি ইসরায়েলি সরকারকে মুসলমানদের অভিভূত এবং অনুভূতি ও পবিত্র তার প্রতি অহংকার এবং অবজ্ঞা অব্যাহত রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার জেরুজালেম ভিত্তিক আল কুদস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের অভিযান চালিয়ে মুসল্লিদের জোরপূর্বক বের করে দিয়েছে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা ফাঁস। গাজায় ফিলিস্তিনিদের বল প্রয়োগের উচ্ছেদ করে পূর্ব আফ্রিকার দেশগুলোতে স্থানান্তরহীন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সঙ্গে সম্ভাব্য গন্তব্য হিসেবে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের নাম উঠে এসেছে। সম্প্রতি বার্তা সংস্থা এএপির এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বলা হচ্ছে, সুদানের কর্মকর্তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে বলে দাবি করছে। তবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা জানায়, তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। গোপনে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে কথা বলার শর্তে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করছেন যে সোমালিয়া ও সোমালিল্যান্ডের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি মার্কিন কর্মকর্তারা সুদানের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করছে। তবে এই প্রচেষ্টার কতটা অগ্রগতি হয়েছে বা আলোচনা কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট নয়। এই তথ্য এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা হচ্ছে। ট্রাম্প এক মাস আগে এই প্রস্তাব দিয়েছিল, তবে এই প্রচেষ্টা কতটা অগ্রগতি হয়েছে বা আলোচনা কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট নয়। এই তথ্য এমন এক সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের প্রস্তাব নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা হচ্ছে। ট্রাম্প এক মাস আগে এই প্রস্তাব দিয়েছিলেন, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো তার এই পরিকল্পনাকে জাতিগত নির্মূল বলে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করছিলেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ইসরায়েল মূলত এই আলোচনার নেতৃত্ব দিচ্ছে এবং ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে আলোচনার কয়েকদিন পরে পূর্ব আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্টোরিস সম্প্রতি বলছে, তারা ফিলিস্তিনিদের জন্য বিকল্প আশ্রয় খুঁজছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি বিশাল অভিবাসন বিভাগ খোলার পরিকল্পনা করছে। এদিকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদকে রেডলাইন বলে অভিহিত করছে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহযোগী অধ্যাপক তামির কারমৌদ। তিনি আল জাজিরাকে বলেন, বিশ্বের সব সরকারের উচিত এই অমানবিক পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ইসরায়েলের সঙ্গে এ বিষয়ে কোনো ধরনের সহযোগিতায় না যাওয়া। বিশেষ করে আফ্রিকার দেশগুলো যেগুলো ওই ঔপনিবেশিক শাসনের ষড়যন্ত্র ও ধ্বংসযজ্ঞ থেকে বেরিয়ে আসতে লড়াই করছে। তিনি বলেন, সুদান ও সোমালিয়ায় এমনকি দীর্ঘদিন ধরে যুদ্ধ বিধ্বস্ত, এখন আবার ইসরায়েল এই অঞ্চলকে নতুন করে সংকটে ফেলতে চায়। ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। পরমাণু ইস্যুতে বেইজিং, রাশিয়া, ইরান ও চীনের কূটনৈতিকদের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে শুক্রবার ক্রেমলিন এ আহ্বান জানায়। ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি সাংবাদিকদের বলেন, এই সমস্যা সমাধানের জন্য আরো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয়
নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ইরানের সাথে আলোচনার আহ্বান বিশ্ব জনমতকে প্রতারিত করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করছে। খামেনি বলছে, ইরানকে যুক্তরাষ্ট্রের এমন একটি দেশ হিসেবে দেখতে চাই যে তারা আলোচনার টেবিলে বসতে রাজি নয়। খামেনি বলছে, আমরা বছরের পর বছর ধরে বসে আলোচনা করছি, এই একই ব্যক্তি টেবিলে থেকে তা ছুঁড়ে ফেলছে, স্বাক্ষরিত আলোচনা ছুঁড়ে ফেলছে। সূত্র আল জাজিরা। পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র, দৃঢ় অবস্থানে পানামা সরকার বলছে, দেশের সার্বভৌমত্ব ও পানামা খালের সুরক্ষায় তারা দৃঢ় অবস্থানে থাকবে। কৌশলগত ও পানিপথের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন উপায় খুঁজছেন বলে খবর প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার পানামা সরকার একথা বলছে। দুই মার্কিন কর্মকর্তার বলতে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পানামাতে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়াতে উপায় খোঁজার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে নিরাপত্তা সহযোগিতার জোরদার থেকে শুরু করে দখল করা পর্যন্ত বিভিন্ন উপায়গুলোর পর্যালোচনা করতে বলা হয়েছে। এ ব্যাপারে হোয়াইট হাউস ও পেন্টাগনের বক্তব্য জানার চেষ্টা করছিল এএপি, তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। পানামার পররাষ্ট্রমন্ত্রী হাভিয়ার মার্টিনেজ সাংবাদিকদের বলেন, এসব বিবৃতির প্রতি শ্রদ্ধা রেখে শুধু বলতে চাই, নিজেদের ভূখণ্ড খাল সার্বভৌমত্বের সুরক্ষায় পানামা দৃঢ় অবস্থান বজায় রেখেছে। হাভিয়ার মার্টিনেজ আরো বলেন, পরিষ্কার করে বলছে, এই খাল পানামার মানুষের এবং তা তাদেরই থাকবে। এনবিসি নিউজের এই প্রতিবেদনের মধ্যে আমেরিকার দেশ পানামাকে হতবাক করে দিয়েছে। 25 বছরের বেশি সময় ধরে দেশটির কোনো মার্কিন সেনা নেই। যুক্তরাষ্ট্রের পানামা খালের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর 1999 সালের 31 ডিসেম্বর সর্বশেষ মার্কিন সেনা পানামা ছেড়েছে। পানামা খাল নিয়ন্ত্রণ করছিল যুক্তরাষ্ট্র। এক দশক আগে পানামার স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে আটকে রাখতে পানামার অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, নরিয়েগা মানব পাচারের দায়ে অভিযুক্ত। সম্প্রতি ট্রাম্পের পানামা খাল দখল করে নেওয়ার হুমকিকে কেন্দ্র করে আরব যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে উত্তেজনা তৈরি হয়। ট্রাম্প বলেন, প্রয়োজনে জোর হলে পানামা খাল নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। খালের বন্দর পরিচালনাকারী হংকংয়ের একটি কোম্পানিকে সরে দিতে চাপ দেওয়া সহ ট্রাম্পকে বেশ কিছু সুবিধা দিয়েছে পানামা। হংকংয়ের ওই কোম্পানি কাজ করার কারণে ট্রাম্প দাবি করেছিলেন, আন্তঃমহাসাগরীয় পানিপথটিতে চীনের প্রভাব বিস্তার করছে। ইতিমধ্যেই হংকংয়ের কোম্পানিটি যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগ প্রতিষ্ঠার কাছে বন্দরটি বিক্রি করে দিয়েছে। আদালতের আদেশের পরও ইমরান খানকে হাজির করা হলো না। শুক্রবার দুপুর 2টার মধ্যে ভিডিও কলে বা বেলা 3টার মধ্যে সশরীরে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক এ ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাজির করার আদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। তবেই কারা কর্তৃপক্ষ তাকে হাজির করতে ব্যর্থ হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলছে, আইনজীবী মশাল ইউসুফ জাই ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করছেন, চাইলে তাকে অনুমতি দেওয়া হয়নি। এরপর তিনি আদালতের পিটিশন করেন। তার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে আদালতে সরাসরি অথবা ভিডিও কলে হাজির করার নির্দেশ দেন। সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর ইসলামাবাদের হাইকোর্টের জেনারেল বলছে, নিরাপত্তা ঝুঁকির কারণে সরাসরি তাকে হাজির করা সম্ভব হয়নি। সেই সঙ্গে ভিডিও করে তাকে যুক্ত করা সহজ ছিল না। এবার আদিওলা জেল সুপার ইসলামাবাদের এজিকে এ ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে হলফনামা পেশ করার আদেশ দিয়েছে আদালত। গাজায় হাসপাতাল চত্বর থেকে 48 লাশ উত্তোলন, বাকি আরো 160। গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, তাদের কর্মীরা বৃহস্পতিবার আল শিফা হাসপাতাল চত্বর থেকে 48টি লাশ উত্তোলন করছে। এ সময় গাজার বৃহত্তম চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ওই হাসপাতালে বর্তমান যুদ্ধে ইসরায়েলি একাধিক হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংস্থাটি এর আগে একই ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যাতে লাশগুলো শনাক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়, অথচ তা সম্ভব না হলে যথাযথভাবে অন্যত্র দাফন করা যায়। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএপিকে বলে, পরিবারের সদস্যদের মধ্যে শনাক্ত হওয়ার পর 38টি মরদেহ হস্তান্তর করা হয়েছে, যা পরে অন্য কবরস্থানে পুনরায় দাফন করা হবে। অন্য 10টি লাশ শনাক্ত করার জন্য সেগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয় ফরেনসিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। বানসাল আরো জানান, হাসপাতালে কমপ্লেক্সের ভেতরে আরো প্রায় 160টি লাশ রয়ে গেছে এবং উত্তোলন প্রক্রিয়া আরো কয়েকদিন ধরে চলবে। এএপির ধারণা করা ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা হাসপাতালের চত্বরে বিভিন্ন অংশ খুঁড়ছে এবং সাদা ব্যাগে রাখা মানুষের মরদেহ ও দেহ অবশেষ বের করছে, যা পরে কম্বল দিয়ে মুড়ে নেওয়া হয়। গাজার বাসিন্দা মোহাম্মদ আবু আসি তার ভাইয়ের মরদেহ শনাক্ত করে গ্রহণ করছেন। তিনি বলেন, এটি যেন আমার যুদ্ধের অভিজ্ঞতা অনুভব করার মতো। আমার ভাইয়ের মরদেহ খুঁজে পাওয়া মানে সেই আজ দাফন করা হচ্ছে। ব্যথা ও ক্ষত নতুন করে জেগে উঠছে।